উঠানে দাঁড়িয়ে করিম সাহেব দু হাত পেছনে গুজে একটু কুণ্ঠিতভাবে দাঁড়িয়েছে। গায়ের ঢোলা টি শার্টটা ঘেমে একাকার। মাত্রই কাজ ছেড়ে বাড়িতে পা রেখেছেন তিনি। এসে বুঝে গেছেন কিছু একটা তো ঘটেছে, কিন্তু কি সেটা এখনো পরিষ্কার না। শ্রাবণ সামনে এসে দাঁড়ানোর পর দুজনের মাঝখানে কিছুক্ষণ নীরবতা ভেসে রইল। বাড়ির চারিপাশে দুপুরের নিস্তব্ধতা, শুধু দূর থেকে পাখির ডাক ভেসে আসছে। করিম সাহেব বেশ ভয়ে আছেন, বুঝতে পারছেন না বাড়িতে ঢোকার সাথে সাথে কেন শ্রাবণ তাকে এভাবে দাঁড় করালো। শ্রাবণের চোখে সরাসরি না তাকে করিম সাহেব এবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ জামাই বাবা, কিছু বলবা? শ্রাবণ চোখ নামালো না, কণ্ঠটা ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, হুম, বলতে এসছে আজ আমরা চলে যাচ্ছি। ভ্রু কুচকালেন করিম সাহেব। কথাটা শুনে চমকেছেন বটে। এত তাড়াতাড়ি শ্রাবণ চলে গেলে তো নিজের স্বার্থ হাসিল হবে না ভেবে মনে মনে বিরক্ত হলেন তিনি। কণ্ঠে অব্যক্ত অস্বস্তি নিয়ে মেকি হেসে প্রশ্ন করলেন, এ কেমন কথা? হঠাৎ এই সিদ্ধান্ত নিলে কেন বাবা, এত তাড়াতাড়ি? 7 দিন থাকার কথা ছিল, যে কিছু হয়েছে নাকি? শ্রাবণ মাথা সামান্য কাত করলো, মুখে মৃদু হাসি, তবে চোখে হাসি নেই। কপালে তর্জনী খসে বলল, না, কিছু হয়নি। শুধু কিছু উপলব্ধি করেছি, বুঝতে পেরেছি যেসব জায়গায় মানুষ নিজের মন খুলে কথা বলতে পারে না, নিজের অবস্থা নিয়ে স্বস্তিতে থাকতে পারে না, নিজের শারীরিক সুস্থতার গ্যারান্টি থাকে না, সেসব জায়গায় থাকা মানে নিজের সম্মানের সঙ্গে অন্যায় করা। আর সবচেয়ে বড় কথা, ধারা তো আপনাদের কেউ না। করিম সাহেব এবার একটু গম্ভীর হয়ে গেলেন। শ্রাবণের এত গভীর কথাগুলো বুঝলেন না, তবে বুঝতে পারলেন ধারার সাথে কিছু একটা তো হয়েছে বোধহয়। মুকুজকে মনে মনে গালি দিলেন সোহাগীকে। বেশ বুঝলেন এই মহিলা কিছু একটা করেছে। করিম সাহেব কতবার বারণ করেছে, কতবার সাবধান করেছে যেন টাকা পাওয়ার আগে উল্টো পাল্টা কোনো আচরণ না করে, অথচ এই বেয়াদ্দপ মহিলা সেটাই করলো। মনে মনে সাফাই দেওয়ার অজুহাত খুঁজেন তিনি। কিছু বলার আগে শ্রাবণ আবার বলল, আপনারা আপনাদের দাওয়াত দিয়েছেন, এত কিছু আয়োজন করেছেন, তার জন্য কৃতজ্ঞ। তবে একটা বিষয় বলতে চাই, খাওয়ানো পরানো দিয়ে সব দায়িত্ব শেষ হয় না। সম্পর্কের মূল মানে সম্মান আর নিরাপত্তা। একটা মেয়ে যদি নিজের বাড়িতে নিরাপদ থাকতে না পারে, তাহলে তো বিষয়টা খুবই খারাপ হয়। বাড়ির গরু ছাগলকে আপনারা ভালো করে ট্রিট করেন, অথচ নিজের বাড়ির মেয়েকে। যাক, এসব বাদ দিন। আমি আপনাদের মতো অমরদের সাথে এমন নৈতিকতার বিষয়ে কথা বলতে চাইছি না। বোঝার মতো মানসিকতা নেই আপনাদের। করিম সাহেব পাথরের মতো দাঁড়িয়ে শুনতে থাকলেন। হাতের তালু ইতিমধ্যে ভিজে গেছে। একটু থেমে এবার ঠান্ডা গলায় একটা দৃঢ়তা এনে শ্রাবণ চোখ শক্ত করে বলে উঠল, আমি জানি না এখানে আপনাদের মেয়ের সাথে কে কেমন ব্যবহার করেছে, তবে আমি এটুকু জানি আপনাদের মেয়ে হওয়ার দিন শেষ ওর। শি ইজ নাও মাই রেসপন্সিবিলিটি। আর আমার স্ত্রীর যদি মাথায় এত বড় আঘাত পেয়ে ব্যথা নিয়ে বসে থাকে আর চোখ লুকোতে বাধ্য হয়, তাহলে তার শারীরিক আঘাতের চেয়েও বড় আঘাত তার আত্মমর্যাদায়। এই জিনিসটা এতগুলো বছর ধরে হয়ে আসছে। ইটস ওকে, আমার সমস্যা নেই, কারণ তখন ধারা আমার কেউ ছিল না। বাট বর্তমানের ভবিষ্যতে ও আমার দায়িত্ব। আমি ওর অভিভাবক, আপনারা নন। তাই ভবিষ্যতে যেন এমন কিছু না হয়, সেসবের দেখার দায়িত্বটা আমার। করিম সাহেব এবার অস্বস্তি গলা খাকারি দিলেন। শ্রাবণ এবার আর একটু এগিয়ে এসে একেবারে নিচু গলায় বলল, ধারাকে নিয়ে আমি তেমন দাবি করিনি কখনো, এটা ঠিক। আমি ওকে সেভাবে স্ত্রীর মর্যাদা দিইনি, কিন্তু দিন শেষে সে আমার স্ত্রী, তার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আমি শ্রাবণ সে কখনো দায়িত্ব নিয়ে হেলাফেলা করি না। আপনি বুঝতে পারছেন তো চাচা? করিম সাহেব মুখে কিচ্ছু বললেন না, শুধু মাথা নিচু করে ওপর নিচ হ্যাঁ করে বোঝালেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। শ্রাবণকে তিনি খুব একটা শক্ত মনে করেননি। ভেবেছিলেন ধারাকে নিয়ে হয়তো খুব একটা গুরুত্ব দেবে না শ্রাবণ, অথচ ছেলেটা যে ভেতরে ভেতরে এতটা ভয়ানক তা তো জানা ছিল না। ঠান্ডা মাথায় হুমকি দিল মনে হচ্ছে। শ্রাবণ আবারও গম্ভীর শ্বাস নিল, গভীর কণ্ঠটা এবার আরো শীতল, আরো জোরালো করে বলে উঠল, আজ থেকে, এই মুহূর্ত থেকে ধারা আপনাদের কেউ না। ও আর কখনোই বাড়িতে পা রাখবে না। আর এমন কিছু দ্বিতীয়বার হলে আমি অন্তত বরদাস্ত করব না। প্রতিটি শব্দ চূর্ণ করে ফেলছে করিম সাহেবের আত্মবিশ্বাস। তিনি এবার পুরোপুরি স্তব্ধ, মুখটা সাদা হয়ে এসেছে, চোখে আতঙ্কের ছাপ।
এতটা কিছু করার পরেও কোনো ফল না পাওয়ার ভাতিজির স্বামীর মুখে এমন কাঁপন ধরা সংলাপ, সব মিলিয়ে এক ধরনের শীতল ভয় বুকের ভেতর জমে বসেছে। শ্রাবণ নিজের পায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর একটু ঝুঁকে শান্ত গলায় বলল, ওর মাথায় হাত দিয়ে মানুষ করেছে কেউ, আর কেউ করেছে কার দিয়ে মাথা ফাটিয়ে। আপনারা কি দিয়েছেন সেটা নিয়েও কিছু বলেনি কখনো, আজও বলতো না আমি না জানতে চাইলে। কিন্তু আমি জানার পরেও যদি চুপ করে থাকি তাহলে আমার নিজের প্রতি অসম্মান হবে। আফটার অল আই এম গার্ডিয়ান নাও। করিম সাহেব চোখে চোখ রাখলো শ্রাবণ, সরু দৃষ্টিতে তাকিয়ে ঘাড় বাঁকালে উঁচিয়ে বলল, আপনার টাকার জন্য ওকে এনেছিলেন সেটা বুঝতে আমার দেরি হয়নি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এখন থেকে ওর পাশে আমি আছি। আর ওর উপর হাত তোলার সাহস যদি কেউ করে তাহলে আমি আর কথা বলবো না, শুধু যা করতে হয় তাই করব। এবার ভদ্রভাবে বলছি, পরের বার অভদ্রতা করতে দ্বিধা করব না। এরপর থেকে ধারার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবেন না। আশা করব আমার কথাগুলো বুঝেছেন। হাওয়ার ছাপটা উঠোনের শূন্যতা ভেঙে দুলে উঠল। শ্রাবণ এবার হুট করে ভাঙা গলায় বলল, জীবন মানুষকে চুপ থাকতে শিখিয়ে দেয়, কিন্তু একজন মানুষ যখন চুপ করে ভেতর থেকে ভেঙে দাঁড়ায়, নিজের সত্তাকে হারিয়ে ফেলে, তখন তার চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না। শব্দগুলো বাতাসে ছড়িয়ে পড়ে করিম সাহেব যেন শিকড়ে আটকে যাওয়া কোনো গাছের মতো নড়ে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চুপচাপ, নির্বাক এবং জবাবহীন। শ্রাবণ এবার পেছন ফিরতে ফিরতে আবারও বলল, আমরা চলে যাচ্ছি, তবে কথা দিচ্ছি আবার দেখা হবে। তখন হয়তো এই উঠোনে এমন এক ধারা ফিরে আসবে যাকে দেখে আফসোস করবেন আপনারা। করিম সাহেব ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করলেন। শ্রাবণ হয়তো কথাগুলো সব করিম সাহেবকে উদ্দেশ্য করেই বলেছে, অথচ চৌকাঠে অসহায় মুখে দাঁড়িয়ে থাকা ধারাকে হয়তো সে দেখেইনি। চৌকাঠে বাঁশের খুঁটির সাথে হাত পেঁচিয়ে দাঁড়িয়ে ধারা নীরব চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। ভিতরে কোথাও কোনো শব্দ নেই, কেবল বুকের ভেতর থেমে থেমে কাঁপছে এক অজানা আবেগ। শ্রাবণের প্রতিটি কথা, প্রতিটি ভরাট উচ্চারণ, ঠান্ডা অথচ তীক্ষ্ণ ভঙ্গিতে বলা প্রতিটি হুঁশিয়ারি, সব কিছু শুনেছে নিঃশব্দে, নিঃশ্বাস আটকে রেখে। যতই ঠান্ডা মুখ করে সে দাঁড়িয়ে থাকুক, তার ভেতরে যেন কোনো এক দেয়াল ভেঙে পড়েছে ধ্বংসের শব্দে। ও আমার স্ত্রী, তার সম্মান আমার দায়িত্ব। কথাগুলো বারবার প্রতিধ্বনি হচ্ছে ধারার কানের কাছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে। একই সেই শ্রাবণ, বিয়ের রাতেই তার থেকে দূরে সরেছিল, যার সঙ্গে সম্পর্কটা যেন হাওয়ায় ঝুলছিল এতদিন। এই শ্রাবণী কি আজ এমনভাবে, এমন দৃঢ়তায় সবাইকে বলছে ধারা তার দায়িত্ব? সত্যিই কি তাই? আসলে এমন একজন আছে যে কিনা ধারার ঢাল হয়ে দাঁড়িয়েছে। কিছু বলার শক্তি নেই ধারার, বিস্ময়ে পাথর হয়ে শুধু নিঃশব্দে মাথা নামিয়ে ফেলল সে। বাঁশের খুঁটির সাথে কপাল ঠিকই দিল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল মাটির দিকে। গলার কাছটা ধরফর করছে, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। এতটা কষ্ট, অপমান আর অবহেলার মাঝে কেউ এইভাবে পাশে দাঁড়াবে, এটাও ওর কল্পনার ছিল না। হয়তো এটা ভালোবাসা না, কিন্তু এর চেয়েও বড় কিছু, দায়িত্ব, সম্মান আর সুরক্ষার আশ্বাস। ধারা শুধু দাঁড়িয়ে থাকলো, নিশ্চল, নীরব, তার চোখে পানি, আর সেই পানির নিচে একটা ভরসার ছায়া, যে ছায়ার নাম শ্রাবণ। শ্রাবণ করিম সাহেবকে আর একবারও না দেখে সোজা পা বাড়ল উঠোন ছেড়ে ঘরের দিকে। মুখে কোনো শব্দ নেই, চেহারাটা থমথমে, চোখের রাগের আঁচড় এখনো স্পষ্ট। তার পায়ের ভর যেন উঠোনের শুকনো মাটি চেপে দিচ্ছিল। এক একটা ধাপ যেন নিজেকে সংবরণ করার লড়াই মনে হচ্ছিল। কিন্তু চৌকাঠের কাছে এসে থমকে গেল শ্রাবণ। ধারা ঠিক দড়ির মতো টান টান হয়ে দাঁড়িয়েছে, বাঁশের খুঁটির সঙ্গে ঠেকানো মাথাটা ধীরে উঠালো সে। চোখে বিস্ময়ের ছায়া, ঠোঁটে কোনো শব্দ নেই, কেবল নিঃশব্দে তাকিয়ে আছে শ্রাবণের চোখে চোখ রেখে। শ্রাবণ থমকে দাঁড়ায়, চোখ নামায় না, তাকিয়ে থাকে কিছুক্ষণ নিঃশব্দ। সে বিস্ময় আর কৃতজ্ঞতা মাখানো দৃষ্টির গভীরে ডুবিয়ে যায় তার চোখও। একটা অদ্ভুত বোঝাপড়া জমে ওঠে দুজনের মাঝখানে, ভাষাহীন অথচ পূর্ণ। তারপর শ্রাবণ ঠোঁট নেড়ে নিচু গলায় জানতে চায়, ব্যাগ গুছিয়েছ? ধারার চোখ আরো একবার জ্বলে চিকচিক করে উঠছে, কিন্তু
এবার সে চোখ সরিয়ে না নিয়ে ধীরে মাথা নাড়ে, যার অর্থ হ্যাঁ সে গুছিয়েছে। শ্রাবণ এবার একটু এগিয়ে আসে মেয়েটার থেকে, একদম চোখে চোখ রেখে সোজা দৃষ্টি দিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বলো তো আমি কে তোমার? ধারা বুঝলো না, এটা একটা বদভ্যাস হয়ে গেছে। শ্রাবণ হঠাৎ করে কোনো প্রশ্ন করলে প্রথমবারে বুঝতে পারে না ধারা। বরাবরের মতো এবারও বুঝলো না, অবুঝের ন্যায় নিশ্চিত হতে চাইলো। হুম? শ্রাবণ হাসলো না, আরো বেশি থমথমে দৃষ্টি ফেলে পড়ল। আমি জিজ্ঞেস করেছি যে আমি কে, সম্পর্কে আমি কি হই তোমার? অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ধারা। একটু আগে শোনা প্রত্যেকটা কথার রেশ এখনো তার মধ্যে রয়ে গেছে। বিস্ময় ভাবটা কাটতেই পারেনি মেয়েটি। তার মধ্যে এমন জোরালো প্রশ্ন পেয়ে থতমত খেয়ে গেল ধারা। কিছুক্ষণ আতঙ্কিত হয়ে তাকিয়ে থাকলো শ্রাবণের দিকে। লোকটা তো তাকে মানে না, তবুও তার কি বলা উচিত? যে শ্রাবণ তার বর? হয়তো উচিত। উনি না মানলেও ধারা তো মানে। সব ভেবে নিয়ে ধারা মিনমিন করে বলল, স্বামী। শ্রাবণ সন্তুষ্ট হলো কিনা বোঝা গেল না, আর একটু গম্ভীর গলায় সোজা সাপটা জিজ্ঞেস করলো, আর স্বামীর সব কথা যে শুনতে হয়, মান্য করতে হয়, স্বামীর কথার অবাধ্য হতে নেই, এগুলো জানো নিশ্চয়ই। ধারা একপাশে মাথা এলিয়ে দিয়ে নীরবে বোঝালো সে জানে, খুব ভালো করে জানে। শ্রাবণ এবার ক্ষীণ সরু কঞ্চে বলে উঠল, তাহলে আমি যা বলবো সব শুনবে তো? আমার অবাধ্য হবে নাকি আমার সব কথা শুনবে? ধারা মাথা নিচু করে মিনমিন করে জানালো। সব কথা শুনবো। এ পর্যায়ে উঠানে থ মেরে দাঁড়িয়ে থেকে করিম সাহেবের দিকে তাকালো শ্রাবণ। কিছুক্ষণ অগ্নিঝরা দৃষ্টি ফেলে ধারার দিকে আবারও চোখ ফিরিয়ে বেশ অধিকার বোধ নিয়ে বলে উঠল, আজ থেকে তুমি এই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। তোমার চাচা চাচির সাথে সমস্ত সম্পর্কের ইতি আজ এই মুহূর্তে এখানেই টেনে দিতে হবে। সব কিছু টান বিচ্ছিন্ন করতে হবে, আর সব কিছু ছেড়ে ছুড়ে আমার সাথে যেতে হবে তোমায়। শহরে ফেরার পর তোমার শুধু একটু পরিচয় থাকবে, শেখ পরিবারের বউ। ধারা বিস্ময়ের চোখ পিটপিট করে তাকালো শ্রাবণের দিকে, এরপর করিম সাহেবের দিকে তাকালো। কিন্তু করিম সাহেব মোটেই খুব একটা দুঃখ পাচ্ছেন বলে মনে হয় না, বরং হয়তো মনে মনে স্বস্তির শ্বাস ফেলছেন। শ্রাবণ আবারও বলল, কথা বুঝতে পেরেছ? ধারা এবার শ্রাবণের দিকে তাকিয়ে আগের মতোই মাথা এলিয়ে দিয়ে হৃদয়ে চান পড়ার মতো কঞ্চ নিয়ে বলল, জি বুঝেছি। এতে তোমার কোনো আপত্তি আছে? কোনো সমস্যা আছে? শ্রাবণের পাল্টা প্রশ্নে তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলে ধারা। চোখে আসতে থাকা পানিটা ছিটকে ফেলে দিয়ে দুদিকে দ্রুত গতিতে মাথা নেড়ে বলল, না, কোনো সমস্যা নেই। আপনি যা বলবেন তাই হবে। উঠানের হাওয়াটা তখন থেমে গেছে যেন। চারিদিক নিস্তব্ধ, কেবল দুইজন মানুষের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পৃথিবীর শব্দহীন আলোড়ন কাঁপছে। শ্রাবণ একটানা তাকিয়ে রইল ধারার মুখের দিকে। সেই চোখে অভিযোগ নেই, রাগ নেই, আছে একরকম অদ্ভুত নির্লিপ্ত, যে নির্লিপ্তির নিচে গভীর একটা আবেগ জমে আছে। শ্রাবণ এবার ধীরে ধীরে বলল, তুমি খুব ছোটবেলা হারিয়ে গেছো ধারা, বড় হয়েছে এমন একটা ঘরে যেখানে ভালোবাসা নামে নিঃশ্বাস টানাও ছিল শাস্তি। তোমার মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে তুমি অক্ষম, তোমার প্রাপ্য কম, তোমার অবস্থান কম, তুমি কিছুই না। তাই চুপ থাকতে শিখে গেছো, মুখ বুজে থাকা শিখে গেছো, আর সহ্য করতে করতে ভাবছো এটাই জীবন। কণ্ঠ গাঢ় হয়ে উঠল শ্রাবণের। কিন্তু না, এটাই জীবন না। নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রাপ্য বুঝে নেওয়াটাই আসল জীবন, এবং সেটা অর্জন করার জন্য মানুষকে কখনো কখনো পেছনে তাকানো ছেড়ে দিতে হয়। ধারা চুপচাপ তাকিয়ে রইল মানুষটার দিকে। চোখে জলে টলমল করছে, কিন্তু সে এক ফোঁটাও ফেলছে না, বরং মুগ্ধতার সাথে তাকিয়ে থাকলো। শ্রাবণ এবার একটু এগিয়ে এলো, দূরত্ব কমিয়ে ফেললো, তারপর বলল, তোমাকে বদলাতে বলছি না, আমি চাই তুমি নিজেকে চিনতে শেখো। এতদিন যেটা ভুলে গেছো সেটাই ফিরে পেতে শেখো। নিজের সম্মানটুকু নিজের হাতেই রাখো। বিশ্বাস করো, তুমি মোটেই অভাগী নও, শুধু ভাগ্য একটু দেরিতে সহায় হয়েছে। পৃথিবীর সব সম্পর্ক জরুরি না, কিন্তু নিজের প্রতি দায়বদ্ধতাটা জরুরি, বুঝলি ধারা? এই প্রথমবার শ্রাবণের কণ্ঠে একরাশ কোমলতা ভেসে এলো। প্রথমবার হয়তো নাম ধরে ডাকলো ধারাকে। ধারা আবারও মুগ্ধ হলো। লোকটার মুখে নিজের নামটা শুনতে এত ভালো শোনাচ্ছে কেন, সেটাই হিসেব করতে থাকলো বোধহয়। না, শ্রাবণ ভালোবাসা শব্দটা উচ্চারণ করেনি, দায়িত্ব শব্দটাও না, কিন্তু তার প্রত্যেকটা বাক্যে, প্রতিটি দৃষ্টিতে যেন বলে গেল,
আমি তোমার পক্ষে দাঁড়াবো, তোমার হয়ে কথা বলবো। তুমি হারিয়ে গেলেই খুঁজে আনবো, আমি আছি। ধারা চোখের পানি আর ধরে রাখতে পারলো না, 1 ফোঁটা 2 ফোঁটা করে গড়িয়ে পড়লো গাল বেয়ে। শ্রাবণ ধীরে ধীরে তার ডান হাতটা বাড়িয়ে দিল সামনে। কোনো নাটকীয়তা ছিল না তাতে, ছিল না কোনো নাট্যরসের মঞ্চ সাজ, কিন্তু সেই একটা হাতই যেন পুরো পৃথিবী। সেই একটা হাতের মধ্যে লুকানো আছে এক নতুন পথের দিগন্ত, এক সাহসের প্রতিচ্ছবি আর এক নিরাপত্তার প্রতিশ্রুতি। ধারার দিকে ডান হাতটা বাড়িয়ে শ্রাবণ শুক্রে ঠোক গিলে প্রস্তাব দিল। যাবে আমার সাথে? একটা নতুন পৃথিবী জানতে চাও? নতুন জীবন পেতে চাও? চাইলে চলে আসো, তোমায় নিজেকে চিনিয়ে দেব। বাস্তবতার জাতাকালে পিষ্ট হয়ে হারিয়ে যাও তুমিটাকে দায়িত্ব সহকারে ফিরিয়ে আনবো, কথা দিলাম। ধারা থেমে রইল 1 মুহূর্ত, চোট কামড়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর সে সব কিছু, তার অতীত, তার ভয়, তার কষ্ট, তার গ্লানি, সব কিছু ধীরে ধীরে মুঠো বন্ধ করে রেখে দিল নিজের ভেতরে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে কাপা চোখে তাকিয়ে সে এগিয়ে এসে শ্রাবণের বাড়ানো হাতটার ওপর নিজের কাপা হাত রাখল, শক্ত করে ধরে ফেলল তামাটি পুরুষালী হাতটা। না, জোর করে নয়, দ্বিধা নিয়ে নয়, বরং একেবারে নিজের ইচ্ছায় নিজেকে তুলে দিল এক রক্তের সম্পর্কহীন অথচ সবচেয়ে কাছের অভিভাবকের হাতে। চামেলি কাকের বাড়ি থেকে আচারের বয়াম ফিরতি নিতে গিয়েছিল কণিকা, কিন্তু এদিকে শ্রাবণ এবং ধারা যে বাড়ি থেকে ইতিমধ্যে চলে গিয়েছে সেই বিষয়ে এখনও জানে না সে। সেই সময় শ্রাবণ বাড়িতে ঢোকার সাথে সাথে কণিকা চামেলি কাকির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আপাতত সে যত দ্রুত সম্ভব পা চালিয়ে হেঁটে আসছে বাড়ির দিকে। বুবু আচার ভীষণ পছন্দ করে, এই চিন্তাতে দ্রুতগতিতে আসছে সে, মুখের মধ্যে একরাশ উত্তেজনা। বুবু নিশ্চয়ই খুব খুশি হবে, শ্রাবণ ভাইয়া হয়তো এখনও বাড়িতে আছেন। ওরা দুজনে আচারের বয়ামটা দেখে চমকে উঠবে। তার চোখে মুখে আনন্দের রং, মনে মনেও ছবিও এঁকে ফেলেছে। ধারা 1 চামচ মুখে নিয়েই বলবে, আহা, ঠিক আগের মতোই, অসাধারণ। কিন্তু সেই ছবিটার রং ভেঙে গেল হঠাৎ। একটা কাদায় ভেজা উঁচু মাটির ঢিবি ছিল রাস্তায়। কণিকা হাঁটতে হাঁটতে ওখানে পা দিতেই পা হড়কে গেল। এক তীব্র শব্দে ঝাঁপিয়ে পড়ে গেল সে। আচারের বয়ামটা তার হাত থেকে ছিটকে গিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। কণিকার হাতে জামা হাঁটু সব কাদা মাটিতে ভরে গেল। ধুলো কাদার গন্ধে অস্থির সে, বিরক্তিতে কাদো কাদো হয়ে গেল কণিকা। এইসব আর নেওয়া যাচ্ছে না, এভাবে পড়ে গেল রাস্তায়। এটা কি একটা লজ্জাজনক পরিস্থিতি। সে কাঁদতে কাঁদতে উঠে বসলো। হাঁটুতে চামড়া ছেড়ে গেছে, সামান্য কাদা লেগে আছে চারিপাশে। উফ, এমন কপালও হয়, কি বেহুদা কাদায় পা দিলাম। বয়ামটা তুলে নিল কণিকা, ভালো করে দেখে নিশ্চিত হলো ভাঙেনি। মনে মনে রাস্তাকে গালিও দিল কণিকা, মনে মনে বলল, বালের রাস্তা। একটু হাঁপাতে হাঁপাতে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে, কিন্তু পারল না। পা বোধ হয় মুচকেই গেছে। এইবার দুঃখে কেঁদেই ফেললো কণিকা। কষ্ট করে উঠে দাঁড়িয়ে এপাশ ওপাশ পা নেড়ে স্বাভাবিক হলো। মনে মনে ভাবল, যাক ভাগ্যিস কেউ দেখেনি। কিন্তু ধারণা ভুল হলো কণিকার। পাশের পেয়ারা গাছে পাকা টসটসা পেয়ারা চুরি করতে উঠেছিল সাদিক। ঠাস করে পড়ার শব্দে নিচেও তাকিয়েছিল। কণিকাকে এইভাবে আচারকে পড়তে দেখে কোনো মতে হাসি আটকে রেখেছিল সে, কিন্তু এইবার মেয়েটাকে কাঁদতে দেখে আর চুপ থাকলো না। গাছের ডালে ঝুলন্ত সাদিক গাছের উপর থেকে গলা উঁচিয়ে ডাক ছুড়ল, কণা রে, এই কণা, ছিচকা দুটের মতো কান্দোস কেন রে বেটি? কাদা কি তোকে চিপায় মারছে? কণিকা চমকে উঠল। ফট করে কান্না থামিয়ে গিয়ে মুখটা কেমন ফেসেই রইল। চারিপাশে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল সাদিকের কণ্ঠের উচ্চ খুঁজতে ব্যস্ত হলো মেয়েটা। মুখে বলল, এই কেটে কে ছিল, কোথা থেকে চেঁচাইতেছে? সে রাস্তার 2 পাশে তাকালো, পেছনে তাকালো না কেউ। রাস্তার ধারে ঝোপঝাড়, কিন্তু তাও তো নড়ছে না কিছু। আচ্ছা, ভূত নাকি? একবার তো কণিকা থমকে গেল ভয় পেয়ে। হঠাৎ আবার এক খিলখিল হাসির মতো গলা ভেসে এলো। সাদিক উপর থেকে আরো জোরে চেঁচালো, এই কণার বাচ্চা, এদিকে দেখ। খালি কাঁদলেই হবে না, উপরে তাকাইলে দেখবি প্রেমিকের মতো গাছে ওঠা ছেলেটা এখন একখান পেয়ারা সহ ধরা খাইছে। কণিকা এবার উপরে তাকালো।
গাছে ঝুলন্ত সাদিককে দেখে ফিক করেই হেসে ফেলল। পেয়ারা গাছের মাঝখানে একটা মোচা জালে ঝুলে আছে সাদিক। একটা আধা খাওয়া পেয়ারা এখনো মুখে ঝুলে, আর জামার পেছন থেকে পকেট বের করে হয়ে আছে। একটা জালে হাত দিয়ে ধরেছে, আরেকটা পায়ে চেপে বসে আছে যেন পৃথিবীর সবচেয়ে গর্বিত চোর সে। কণিকা চোখ মুছে বলল, সাদিক ভাই তুমি গাছে? আই হাই, কি সর্বনাশ! তুমি ফয়সাল কাকার পেয়ারা চুরি করতেছো, আর আমি ভাবছি কে জানি ভূতের মতো চিল্লাইতেছে। তোমার তো পেঁচা হওয়া দরকার ছিল সাদিক ভাই। সাদিক গাছ থেকে নামতে নামতে হাসতে হাসতে বলল, আরে ধুর, কি কস না কস, পেঁচারা কি চুরি করে নাকি বলো? আচ্ছা, তোর বয়াম ভাঙছে নাকি? কণিকা বয়ামটা তার করে আঁচলের মতো ধরে ফেলে, মুখে বলে, না না, ভাঙে নাই, দেখো একদম চকচকা আছে। সাদিক ফিক করে হাসলো। কণিকাকে সে মনে মনে পছন্দ করলো। মেয়েটার সামনে সবসময় বড় ভাইয়ের মতো আচরণ করেছে। সে এবার মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক চকচকা আছে। দে আমার একটু আচার দে, খাইয়া দেখি। বলে হাত পাতলো সাদিক। কণিকা একটু লজ্জা পেয়ে পেছন থেকে বয়ামটা খুলে আঙুল ঢুকিয়ে তুলে আনলো একটা ছোট্ট পেঁয়াজের টুকরো সহ টক মিষ্টি আমের আচার। খুব যত্ন করে সাদিকের হাতে দিল। নিজের হাতে লেগে থাকা টুকু চেটে খেয়ে বলল, এই নাও, একটাই দিলাম কিন্তু বেশি খেলে আবার গলা ধরবে। সাদিক খুশি হয়ে বলল, এই জন্যই তোরে আমার ভালো লাগে কনা, মন চায় ঘরে এনে রেখে দেই। তোমার ঘরে জায়গা আছে নাকি? কণিকা মুখ গম্ভীর করে চোখ গোল করে জিজ্ঞেস করলো। সাদিক তার আঙুলে লেগে থাকা আচারের একটুখানি খেয়ে বলল, একটা চেয়ারও যদি খালি থাকে সেটা তোরই, যা। খিলখিল করে হাসলো কণিকা। কিন্তু এই মুহূর্তে যেন প্রকৃতি দুজনের খেলায় বাদ সেধে উঠল। হঠাৎই পাশের বাড়ির বাঁশের বেড়ার দিক থেকে বজ্রঝড়ির মতো ভেসে এলো এক গলা। ওই কোন ফলা রে, মাইরা ফালামু। আমার পেয়ারা গাছে চুরি করতে আইছে কার হাত দেখি, কোন বান্দার পোলা? ফয়সাল চাচার গলা। সর্বনাশ! কণিকার রং তো হিম হয়ে গেল। আচারের বয়ামটা আঁচলে জড়িয়ে ধরলো শক্ত করে। আর সাদিক বড় বড় চোখ করে তাকিয়ে আছে সে মুহূর্তেই। ফোড়ার মতন এক টানে কণিকাকে হাত ধরে টেনে উঠিয়ে নিয়ে দৌড় শুরু করে বলল, দৌড় ধরে কনা, এই বুড়া দুপুরে কেরোসিন খাইয়ে জ্বলে ওঠে। এইবার ধরা খাইলাম, মানে ঘরের ভেতর হাড়গুঁড়ো। পালা কনা পালা। কণিকা হকচকিয়ে উঠে ও দৌড় শুরু করে দিল সাদিকের সাথে। আচারের বয়াম এক হাতে, আরেক হাতে সাদিকের হাত। এমনভাবে তারা ছিটকে দৌড় দিল যেন দুজন ছেলে মেয়ে দুই দেশদ্রোহী ধরা খাওয়ার আগে পালিয়ে যাচ্ছে। ফয়সাল চাচার কঞ্চ আবার ভেসে আসে, ওই দেখ হারুন দাদা সাদিক, এই পোলা জীবনও শুধরাবে না। আমার স্বাদের পেয়ারা সব নিয়ে গেল রে। হাই হাই হাই, ও আল্লাহ, বিচার করো। আহাজারি করতে করতে ঘরের ভিতরে ঢুকে পড়লেন ফয়সাল। এদিকে প্রাণপণে দৌড়াতে থাকা কণিকা হাঁপাতে হাঁপাতে বলল, ও সাদিক ভাই, পেয়ারা খাইছো তুমি, আমি তো খাইলাম না, তো আমি কেন দৌড়াইতেছি? সাদিক এক ফাঁকে বলল, চুপ থাক, তুই আমারে আচার খাইতে দিছস, গুনাহের ভাগিদার তো তুইও। বেশি কথা না কইয়া পাচালা, জোরে দৌড়া দে। দৌড় আর কাদার ধোয়া উড়িয়ে সীমানার বাইরে চলে গেলে দুজন। অপ্রত্যাশিত কিছু পেলে মানুষ হয়তো অবাক হয়, বিস্মিত হয়, চমকে যায়, খুব বেশি হলে চেঁচামেচি করতে পারে। অথচ বেচারি ধারা নিথর হয়ে গেছে, মনে হচ্ছে কথা বলা ভুলে গেছে। মেঘলা আকাশের নিচে সিএনজিতে পাশাপাশি বসে আছে শ্রাবণ ও ধারা। আপন গতিতে চলছে সিএনজি। গন্তব্য এখন থেকে কয়েক কিলোমিটার দূরে মোহনপুর বাজারে। শ্রাবণ মাথা উঁচিয়ে উঁচিয়ে রাস্তা ঠিক আছে কিনা তা দেখতে ব্যস্ত, অথচ ধারা গুটিসুটি মেরে বসে নিজের হাতের দিকে তাকিয়েছে। এখনও মনে পড়ছে ওই বাড়ি থেকে বের হওয়ার সময় শ্রাবণ নামক লোকটা কতটা দায়িত্বের সাথে এই হাতটা শক্ত করে চেপে ধরেছিল। এমনকি সিএনজিতে ওঠার আগ পর্যন্ত ওই শক্তপোক্ত হাতের মুঠোতেই ছিল ধারার নরম হাতখানা। বিষয়টা হয়তো মোটেও তেমন প্রতিক্রিয়া দেখানোর মতো কিছুই না, কিন্তু ধারার কাছে অনেক কিছু।
অনেক ভিন্ন কিছু। কেউ কখনো এভাবে তার হাত ধরেনি, আগে কেউ কখনো এভাবে পাশে দাঁড়ানি। ধারা এখন বুঝতে পারছে না যে তার কেন একটু মন খারাপ হচ্ছে না, কেন তার এত শান্তি লাগছে, কিন্তু শুধু এইটুকু বুঝতে পারছে যে তার ভীষণ শান্তি লাগছে। প্রশান্তিতে বুক ভরে যাচ্ছে। কণিকা, লিজান আর সাইমের জন্য মন খারাপ হলেও এই মুহূর্তে ধারা যেন একেবারে অন্য জগতে আছে। বাস্তব জগতে শ্রাবণের পাশে বসে থাকা এই মেয়েটা যেন আগের সেই ঘরের কোনায় চুপচাপ থাকা ধারা না, একদম আলাদা কেউ, খুব নতুন, মুক্ত, একটু অবাক কিন্তু শান্ত। সিএনজির ছাঁকুনিতে শ্রাবণের কাঁধ কখনো কখনো হালকা ছুঁয়ে যাচ্ছে তাকে, কিন্তু সে সরে যাচ্ছে না, না লজ্জায়, না অদ্ভুত এক নির্ভরতার কারণে। মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটার গা ঘেঁষে থাকলে সব ঝাঁকুনি সামলে যাবে। ধারা মনে মনে নিজেকে প্রশ্ন করে, এত কিছু ঘটে গেল অথচ তার ভেতরটায় এতটা নিস্তরঙ্গ কেন? এটা কি শান্তি নাকি এটা বিশ্বাস? শ্রাবণ একটু বাড়তি কথা বলছে না, দরকার হলে একটু একটু তাকিয়ে নিচু গলা জানতে চাইছে কিছু। ধারা ঠিক আছে কিনা, গায়ে কাদা লেগেছে কিনা, গরম লাগছে কিনা। খুব স্বাভাবিক, খুব সাধারণ কণ্ঠে, অথচ সেই সাধারণতাটুকুর মধ্যেই যেন লুকোনো আছে পাহাড় সম আন্তরিকতা। ধারা নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। শ্রাবণের সেই মুছো এখন নেই, কিন্তু স্পর্শটা ঠিকই রয়ে গেছে প্রথম দিনের মতোই। ধারার বুকের ভেতর অল্প কাঁপুনি চলতে থাকে, সেই কাঁপুনি, কিন্তু কাঁপুনিতে ভয় নেই, উল্টো একটা উষ্ণতা আছে। শ্রাবণের দিকে না তাকে শুধু পাশে বসে থেকেও সে বুঝতে পারছে লোকটা তার পাশে দাঁড়াবে। এখনও ধারা পুরোপুরি হাসেনি, কিন্তু তার চোখের নিচে সেই ভেজা রেখাগুলো শুকিয়ে আসছে, আর তার দৃষ্টি একটু একটু করে সেই সিএনজির ফাঁক দিয়ে ছুটে যাওয়া রাস্তা পেরিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে শিখছে। এই মুহূর্তে ধারা বুঝতে পারছে না কি হতে যাচ্ছে সামনে, কিন্তু প্রথমবারের মতো সে ভয় পাচ্ছে না, কারণ তার পাশে আছে শ্রাবণ। এটা হয়তো ভালোবাসা না, কিন্তু এটা ভরসা, আর ভরসার প্রথম অনুভূতি হয়তো এরকমই হয়, চুপচাপ, গাঢ়, অথচ অনেকটা শান্তিময়। এসব ভাবতে ভাবতে শ্রাবণের কণ্ঠে ধ্যান ভাঙল ধারার। তুমি একটু এখানে বসো, আমি আসছি। কিছুটা আটকে উঠল ধারা, চোখ বড় বড় করে তাকালো শ্রাবণের দিকে। এরই মধ্যে সিএনজি থেকে নেমে পড়েছে শ্রাবণ। ধারা এবার একটু মাথা বের করে বলে উঠল। কোথায় যাচ্ছেন? প্রশ্ন আশা করেনি শ্রাবণ। তখন থেকে মুখে তালা লাগিয়ে রেখেছিল মেয়েটা, তাই ভেবেছিল ও এখনো চুপ করে থাকবে, কিন্তু হঠাৎ করা প্রশ্নে চমকে উঠল শ্রাবণ। ন্যানো সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে এগিয়ে এসে বলল, খাবার আনতে। দুপুরে তো খেলে না কিছু, খেতে পাইনি। ধারা প্রায় ভুলে গিয়েছিল দুপুরে খাবারের কথা, যদিও এক বেলা না খেয়ে থাকাটা তার কাছে নিত্য নৈমিত্তিক একটা ঘটনা, কোনো ব্যাপারই না। অন্তত 3 থেকে 4 দিন না খেয়ে থাকার অভ্যাস হয়েছে ধারার, কিন্তু শ্রাবণও তো খায়নি। লোকটা নিচে খিদে পেয়েছে ভেবে একটু লজ্জাবোধ করলো ধারা। ও বাড়ির ঘটনা মনে পড়ে গেল। শ্রাবণ হয়তো বুঝতে পারলো। দুবার এগিয়ে এসে সিএনজির দরজার কাছে একটু ঝুঁকে দাঁড়ালো, মুখে এক ধরনের ধীর, নিশ্চিন্ত, ভরসার হাসি নিয়ে বলল, হ্যাঁ যে মেয়ে, এদিকে তাকাও। মাথা নিচু করে বসে থেকো না। এই বাড়ির কিছু নিয়ে ভাবার দরকার নেই, বুঝলে? সব ঠিক আছে এখন, আমি তো আছি। আর তোমাকে বলেছি না যে তুমি পিচ্ছি মানুষ, এটুকু মাথায় অত কিছু নিতে হবে না। ধারা একটু চমকে তাকালো। শ্রাবণের গলা এতটা নরম, এতটা আশ্বস্তকরণ আগে কখনো মনে হয়নি। তার কণ্ঠে কোনো রাগ নেই, হুকুম নেই, তাড়া নেই, শুধু একটা স্পষ্ট অনুভব। শ্রাবণ আবারও বলল, এই বাইরের খাবার নিয়ে চিন্তা করো না। তোমার হয়তো অভ্যেস নেই সব খাবার, কিন্তু শহরে গিয়ে এরকমই চলবে কিছুদিন। মোটেও খারাপ কিছু না, অনেক ভালো ভালো দোকান আছে এখানে, আর আমি তো আছি। খারাপ কিছু খেতে দেবো না তোমায়। ধারা আস্তে করে মাথা নিচু করলো। আবারও নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন যে লোকটা এত ভাবছে তাকে নিয়ে, কি জানে, এতটা গুরুত্ব কেন দিচ্ছে যে? ধারার তো অভ্যাস নেই এসবের। অস্বস্তিতে গুটিয়ে মেয়েটা কোনো মতে মাথা নেড়ে বলল, আচ্ছা। শ্রাবণ এবার সোজা হয়ে দাঁড়ালো, হালকা গলে বলে উঠল,
তুমি একটু বসো এখানে, আমি ভালো কিছু নিয়ে আসছি, ঠিক আছে? ধারার ঠোঁট একটু কাঁপিয়ে জানালো। আরও কিছু বলার মতো ছিল কিন্তু আর মুখ ফুটালো না ধারা। তার এই প্রথম কেউ তার খিদে অভ্যাস মানসিক অবস্থা এত খুঁটিনাটি বুঝতে পারছে। এমন অনুভূতির ভার সামলে কথা বলাটাও যেন কঠিন হয়ে গেল। সাইমন শেখ বিকৃতি মুখ কুচকে তাকিয়ে রয়েছেন নিজের স্ত্রী সালমার দিকে। সোফায় বসে ক্লান্তিতে শরীর নেতিয়ে পড়েছে তার। আসলে তিনি অবাক হচ্ছেন এটা ভেবে যে তার চালাক স্ত্রী এমন একটা বোকামি করলো। সালমা বেগম ভয় রীতিমতো ঘেমে গিয়েছেন। কী যে হবে, কী যে করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না। শুধু এতটুকু বুঝতে পারছেন তন্নিকে শ্রাবণের বিয়ের কথাটা বলে অনেক বড় ভুল করেছেন। সবচেয়ে বড় ভুল করেছেন 2 বছর আগে তন্নির বাবা মার সাথে বিয়ের আলোচনা করে। কে জানতো যে মেয়েটা এতটা সিরিয়াস হয়ে যাবে। সাইমন শেখ নিজের চোখে হেলে পড়া চশমাটা তর্জনী দিয়ে ঠিক করে বললেন, তুমি কি তোমার ছেলের মতো গরু হয়েছো সালমা? এত কিছুর পরেও নিজের ছেলের বদনাম সহ্য করবেন না সালমা বেগম। তিনি এবার অসহায় কণ্ঠে জোরালোভাবে বললেন, খবরদার শ্রাবণের বাবা, তুমি আমার বাপের বাড়ি নিয়ে কথা বলো তাও কোনো সমস্যা নেই, কিন্তু ভুল করেও আমার ছেলেকে নিয়ে কিছু বলবে না। হীরের টুকরো ছেলে আমার, কারোর নজর না পড়ুক। সাইমন শেখ এবার দীর্ঘশ্বাস ফেলেন, বিড়বিড় করে বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, হীরের টুকরো ছেলে তোমার, তাই তন্নির মতো শান্তশিষ্ট মেয়েটাও তোমার ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমি তো ভেবে অবাক হচ্ছি যে ওই মেয়ে শ্রাবণকে বিয়ে করার স্বপ্ন দেখছে। আমি ভুলক্রমেও ওদের বিয়ে দিতাম না। কে বলেছিল তোমাকে একবারে বিয়ের কথা তুলতে? সালমা বেগম এবার একটু এগিয়ে আসেন সাইমন শেখের হাত ধরে আকুল গলায় বললেন, ও শ্রাবণের বাবা, কিছু একটা করো প্লিজ। মানছি তো যে আমার একটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমার এই ভুলের মাসুল ধারা কেন দেবে বলো? মেয়েটা ছোট হলেও কম কিছু ভেবো না, বুঝলে? আমরা মেয়েরা সব কিছু সহ্য করতে পারি, কিন্তু স্বামীর পাশে অন্য মেয়েকে কোনোভাবেই মেনে নিতে পারি না। ধারার মতো মেয়ে হয়তো মুখে কিছু বলবে না, কারণ তার বুক ফাটবে, মুখ ফুটবে না, কিন্তু বিশ্বাস করো, এই মেয়ে যদি এসে এসব ভালোবাসা টালোবাসার কথা বলে শ্রাবণকে, তাহলে ধারা একদম ভেঙে পড়বে, কষ্ট পাবে মেয়েটা। আমার হীরের টুকরো ছেলেটাকেও ভুল বুঝতে পারে। এইসবই এতক্ষণ ধরে ভাবছিলেন সাইমন শেখ। সালমা বেগমের কথায় তিনি এবার মুখ কুচকে বললেন, এটা আগে ভাবা উচিত ছিল সালমা। একটা কথা মনে রেখো, তন্নি নিতান্তই অনেক ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে, আর এটাই সবচেয়ে বড় ভয়ানক বিষয়। এসব মেয়েরা খুব সহজে যেতে হয় না, কিন্তু যদি একবার জেদ ধরে তখন সেটা মারাত্মক পর্যায়ে চলে যায়। সালমা বেগম নিথর হয়ে গেলেন, অসহায় কণ্ঠে মিনমিন করে জানতে চাইলেন, এখন কি করব শ্রাবণের বাবা? সাইমন শেখ বিদ্রুপ করে হাসলেন, মুখ কুচকে বিরক্ত হয়ে বললেন, এখন কি করবে বুঝতে পারছো না? এক কাজ করো, বসে বসে আমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাও, রান্নাঘর থেকে খুন্তি এনে আমার মাথায় ফাটাও, আর না হলে যাও পাশের বাসার ভাবির সাথে প্রীতির আলাপ করে এসো। সালমা বেগম এবার থম মেরে বসে রইলেন। সাইমন শেখ যেভাবে ব্যঙ্গ করে কথা বললেন তাতে সাধারণত গর্জে উঠতেন তিনি, কিন্তু আজ আর তেমন কিছু করলেন না। চুপচাপে বসে রইলেন কিছুক্ষণ। মনে হচ্ছে ভেতরে কিছু পুড়ে যাচ্ছে, কিছু একটা ধ্বংস ধসে পড়েছে। মিনমিন করে বললেন, আর 4 দিন পরই তোমার ছেলে আর বৌমা বাড়িতে ফিরবে, আর তোমার এই ভাগ্নি আমায় বলে গিয়েছে যে শ্রাবণের সাথে নাকি দেখা করবে। আমার তো শুনেই গায়ে কাঁটা দিচ্ছে। অবশ্যই সোফায় থাপ করে মাথা এলিয়ে দিয়ে মুখে হাত চাপা দিলেন সালমা বেগম। চোখের কোণে জলের রেখা চিকচিক করে উঠেছে। নিজেকে দোষ না দিয়ে উপায় নেই আজ। তনিকে এত বছর ধরে পরিবারের মতো দেখে এসেছেন, ভাবেনি ওর ছোট্ট এক খুশির আশাটাই একদিন এভাবে জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ হয়ে দাঁড়াবে ধারার জীবনে। গলা কেঁপে উঠল সালমা বেগমের। ও যদি সত্যি চলে আসে, যদি সত্যি এই বাসার সামনে এসে দাঁড়ায়, শ্রাবণের দিকে তাকিয়ে বলে, তোমার মা কথা দিয়েছিল এখন আমি ভালোবাসি তোমাকে, তখন কি হবে আমার ধারা? ও কেমন করে বাঁচবে? ছেলেটা তো আমার
কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝেও না এসব। সাইমন শেখ এবার কিছুটা স্থির হয়ে চেয়ারে সোজা হয়ে বসলেন। সালমার কঞ্চে কাঁপন, চোখের কোণে আতঙ্ক, সব মিলিয়ে তিনিও যেন কিছুটা চিন্তিত হয়ে উঠলেন। এই অবস্থার সামান্যতম আজ যদিও শ্রাবণ বা ধারা পায়, সব এলোমেলো হয়ে যাবে। এখন পর্যন্ত ওদের সম্পর্কটা তো স্বাভাবিক হয়নি। গলায় বিরক্তির সাথে হালকা উদ্বেগ মিশিয়ে সামিল শেখ আবারও বললেন, আহা, শান্ত হতো একবার। আমরা এখন আর কিছু না করলে হ্যাঁ সমস্যা হবে, কিন্তু একেবারে বসে তো থাকতে পারে না। ঠিক বলছি? তোমার ছেলে আসতে আরও কদিন তো আছে। সালমা বেগম অসহায় গলায় ফিসফিস করে বললেন। তাহলে তুমি কি করবে? সাইমুল শেখ একটা ভারী নিঃশ্বাস ফেলেন, চশমাটা আবার চোখে বসিয়ে নিয়ে বললেন, আমি তনির বাবার সঙ্গে কথা বলবো একবার। আগের কথা নতুন করে তুলব না, কিন্তু বুঝে বলার চেষ্টা করব। বলবো যে ওটা ছিল একটা ভুল বোঝাবুঝি। এখন ওদের বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। শ্রাবণার ধারা একসাথে আছে, এটা ওদের মানতে হবে। তনির এসব পাগলামি মোটেও কাম্য নয়। সালমা বেগম এবার একটু বুক ঠেলে উঠে বসলেন, চোখের আশার আলো ঝলকে উঠল। তুমি সত্যি কথা বলবে? তুমি পারবে বুঝিয়ে বলতে? সাইমুল শেখ গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, আমার ছেলে কোনো অজুহাতে বিপদে পড়ুক, এটা আমি চাই না। তনির পরিবারকে বোঝাতে হলে আমি বোঝাবো, তবে কথা একটাই, এবার থেকে আমার কথার বাইরে কিছু করবে না তুমি সালমা। যদি করো তবে মনে রাখো, 1 চামচ মরিচ বেটে তোমার চায়ে মিশে খাইয়ে দেব। সালমা বেগম মুখ চেপে একটু হেসে ফেলেন অজান্তেই। তারপর নিজের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, আচ্ছা বাবা, ভুল করেছি, মেনে নিচ্ছি। এবার শুধু এতটুকু করো, ছেলেটা যেন শান্তিতে থাকুক আর মেয়েটার মন যেন না ভাঙে। সাইমুল শেখ চোখ বুজে বললেন। দেখে কি করা যায়। ঘর জুড়ে এক নিঃশব্দ অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বাইরের আকাশটা তখন একটু একটু করে ঘন মেঘে ছেয়ে যাচ্ছে। সালমা বেগম মনে মনে দোয়া করলেন যেন সব কিছু ঠিক হয়ে যায়। ধারা অবাক হয়ে তাকিয়ে আছে অদূরে থাকা শ্রাবণের হাতের দিকে। সিএনজির খোলা পাশে একটু ঝুঁকে বসে সে দেখলো শ্রাবণ হেঁটে আসছে, হাতে একজোড়া গরম গরম বিরিয়ানির প্যাকেট। চোখ বড় বড় করে চেয়ে রইল ধারা, কারণ এই রাস্তা ধারে তো তেমন কোনো ভালো খাবারের দোকান নেই। আর যে বিরিয়ানির প্যাকেট শ্রাবণের হাতে দেখা যাচ্ছে, ওটা তো সে চেনে। মোহনপুর বাজারের মাঝখান দিয়ে যে সরু গলিটা সোজা গিয়ে একটা পুরনো রেস্টুরেন্ট মিশেছে, ওইখানে পাওয়া যায় এই নির্দিষ্ট ব্র্যান্ডের বিরিয়ানি। যে সে জানে, কারণ একদিন লিজান একবার নিয়ে এসেছিল। কিন্তু ওই দোকান তো এখান থেকে কম করে হলো 7 থেকে 8 মিনিটের হাঁটা পথ। আর এই রোদে এই রাস্তায় শ্রাবণ কি সত্যি ওইখান থেকে নিয়ে এলো? এত কষ্ট করে অত দূরে যাওয়ার কি দরকার ছিল? ধারা মনে মনে অবাক হয়ে ভাবে, মুখে কিছু না বলে কেবল শ্রাবণকে চেয়ে দেখে। শ্রাবণ কাছে এসে বিরিয়ানি প্যাকেটে দুটো সেঞ্জির সিটে রাখে, হাতের বোতল বের করে নিজের শার্টের হাতা গুটিয়ে নেয় আর হাসি মুখে বলে, হাত ধুয়ে নাও দেখে। গন্ধে বুঝতে পারছো নিশ্চয় বিরিয়ানি এনেছে। ওটা তোমার, ওটা আমার। খুব মশলা না, খেতে পারবে। তারা ওসব কথা বোধহয় শুনতে পেল না। সে এবার একটু গলা খাকারি দিয়ে বলল, আপনি ওই দোকানে গেলেন নাকি? ওটা তো অনেক দূর। শ্রাবণ হাসতে হাসতে কাজ ছাকালো। তো কি হয়েছে? ধারার পূর্ণ দৃষ্টিতে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ আপাতত বোতলের পানি দিয়ে হাত মুখ ধুয়ে আর বিরিয়ানি প্যাকেট ঠিক করতে রাখতে ব্যস্ত। কিন্তু ধারার চোখ গেল লোকটার কপালের দিকে। ইস, হেঁটে হেঁটে ঘেমে গিয়েছে লোকটা, হয়তো ক্লান্ত হয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, কিন্তু মুখে একটু বিরক্তি নেই, বরং একটা সন্তুষ্টি, যেন কোনো এক অজানা তৃপ্তি কাজ করছে তার ভেতর থেকে। ধারার হঠাৎ কি হলো কে জানে, বুকের ভেতর হঠাৎ কেমন করে উঠলো। একটা কাঁপুনি গলার কাছ থেকে ধীরে ধীরে হাত পর্যন্ত ছড়িয়ে পড়লো। কিছু না ভেবে এক অনিচ্ছা সজাগ অনুভবে সে তার শাড়ির আঁচলটা আলতো করে উঠিয়ে নিল আর পরম মমতায় এগিয়ে গিয়ে মুছে দিল শ্রাবণের ঘামার্ত কপাল। শ্রাবণ থমকে গেল। এক মুহূর্তের জন্য বোতলে পানি ধারা থেমে গেল।
হাতের ভঙ্গি থেমে গেল, এমনকি বাতাসও যেন থেমে গেল আশেপাশে। শ্রাবণ ফট করে চোখ ফেরালো ধারার দিকে। সে দৃষ্টি তখনও দেখেনি ধারা। সে তো মৃদু কাপা হাতে কপাল মুছে দিচ্ছে, আর শ্রাবণ বিস্ময়ে তাকিয়ে আছে তার চোখে। এই পর্যায়ে ধারাও খেয়াল করলো শ্রাবণের দৃষ্টি। স্থগিত নয়নে তাকালো সেও। দুজনের চোখে চোখ, কোনো শব্দ নেই, কোনো কথা নেই, শুধু এক নির্বাক অনুভব। মুহূর্তটাই যেন দীর্ঘ হলো। সময় সেখানেই দাঁড়িয়ে গেল, কিন্তু হঠাৎই যেন নিজের কাণ্ড বুঝে উঠল ধারা। লজ্জায় চোখ নামিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আঁচলটাও গুটিয়ে নিল দ্রুত। হাত সরিয়ে নিল এমনভাবে যেন নিজেকেই দোষী ভাবছে সে। চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আসলে টিস্যু নেই আমার কাছে, তাই। চিবুক কাঁপছে হালকা করে। বাকি কথা আর বলতে পারলো না ধারা। শ্রাবণ কিছু বলল না। তার ঠোঁটে কোণে কেবল একটা মৃদু হাসি খেলে গেল। শব্দের চেয়ে স্পষ্ট কিছু যেন বলে গেল সেই হাসি। একটা নতুন কিছু শুরু হচ্ছে হয়তো। নিঃশব্দে নিভৃতে শ্রাবণ এবার হাত ধোয়া শেষ হলে মুচকি হাসলো। একটু ভেবে ধারার দিকে হঠাৎ ঝুঁকে এলো। আলতো করে হাত বাড়িয়ে ধারার শক্ত করে মুঠোয় রাখা আঁচলটা টেনে নিল। ভেজা হাতটা মুছে নিল সন্তর্পণে। এবার ধারাও অবাক হয়ে তাকালো। চোখ বড় বড় করে চমকে উঠলো শ্রাবণ। নির্বিকার ভঙ্গিতে বলে, আমার কাছেও টিস্যু নেই। বলেই নিজের ভেজা হাতটা মুছতে লাগলো সেই আঁচলে, যেন এটাই সবচেয়ে স্বাভাবিক কাজ। ধারা এবার পুরোপুরি স্তব্ধ। এতটা সহজ হতে পারে কেউ? এতটা স্বাভাবিকভাবে ভেঙে দিতে পারে কারো লজ্জা আর দূরত্বের দেয়াল? সে এবার চোখ নামিয়ে ফেললো। ঠোঁটের করে একটু হাসির রেখা টেনে আনতে চাইল, কিন্তু পারল না। বুকের ভিতর কেমন থক করে উঠলো। এই মানুষটা যদি তার পাশে থেকে যায়, সারা জীবন এমন করে থাকলে কেমন হয়? ধারার আজ ভীষণ কথা বলতে ইচ্ছে করছে। সিএনজি চলতে শুরু করলে ধারা এবার মিনমিন করে বলল, আপনি অত দূরে হেঁটে গেলেন কেন? আশপাশ থেকে কিছু একটা আনলেই পারতেন। শ্রাবণ বিরিয়ানির প্যাকেটে দুটো হাতে নিল, মুখ খুলে বলল, তোমাকে ভালো কিছু খাওয়াতে ইচ্ছে করলো, তাই একটু হাঁটলাম। এমন কি বার হবে, হেঁটে তো এসেছে, হামাগুড়ি দিয়ে তো আসেনি। দাঁড়া কোনো কথা খুঁজে পেল না। তার বুকের ভেতরটা হঠাৎ করে কেমন গুলিয়ে উঠলো। কেউ হয়তো প্রথমবারের মতো তার জন্য একটু কষ্ট করলো। কেউ তার হিতটাকে গুরুত্ব দিল। এই হেঁটে আসাটা হঠাৎ করে খুব দামি একটা অনুভূতিতে পরিণত হলো ধারার কাছে। কিন্তু এতক্ষণে ধারা লক্ষ্য করলো শ্রাবণের অদ্ভুত কার্যক্রম। শ্রাবণ কিছুক্ষণ দম মেরে প্যাকেট দুটোর দিকে তাকিয়ে থেকে ফট করে তুলে নিয়েছে। ধারা বুঝে ওঠার আগে ইতিমধ্যে শ্রাবণ 2 প্যাকেটের বিরিয়ানি 1 প্যাকেটে ঢেলে ফেলেছে। মানে দুটোই একসাথে করে নিয়েছে। এইবার অবাক হলো ধারা। তারা কি একই প্যাকেট থেকে দুজন খাবে নাকি? হায় হায়, তা কিভাবে হয়? ধারা অবাক হয়ে কিছু বলে ওঠার আগেই শ্রাবণ তড়ি করে করে বিরিয়ানির লোকমা তুলে ধারার সামনে মুখে ধরে বলল, নাও মুখ খোলো। অবাকের রেশ কাটতেই চাইছে না ধারার। এবার মনে বিরক্ত লাগলো। কি এক বাজে অবস্থা! আজ কি অবাক হওয়ার দিন নাকি তার? সকাল থেকে একের পর এক কাণ্ডে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে মেচা। এখন আবার এই লোক কি তাকে খাইয়ে দিতে চাইছে? আশেপাশে আজ চোখে তাকালো ধারা। যদিও তারা এখন রাস্তার পাশে আছে, আশেপাশে দেখার মতো কেউ নেই, কিন্তু সিএনজির চালক তো আছে। ধারা মিনমিন করে বলল, আমি তো নিজে খেতে পারতাম। সুকুচকে তাকালো শ্রাবণ। কড়া কঞ্চে বলে উঠল, তুমি আমার সামনে বেশি মাতব্বরি করতে আসবে না মেয়ে। ছোট মানুষ, ছোটোর মতোই থাকো। এত বেশি কেন বলছো তুমি? এখন তুমি নিচে খেতে গেলে হাত ধুতে হবে, আর রাস্তাতে অত কিছুর দরকার নেই। খাইয়ে দিচ্ছে, খেয়ে নাও। দাঁড়া এক মুহূর্ত বোবার মতো তাকিয়ে থাকলো শ্রাবণের দিকে। লোকটা সত্যি লোকমা তুলে ধরেছে তার সামনে। একেবারে গম্ভীর অথচ স্নেহময় কণ্ঠে আদেশ করছে খেয়ে নিতে। এ আবার কেমন মানুষ? মাথার মধ্যে হাজারটা চিন্তা একসাথে ঘুরপাক খাচ্ছে। আশেপাশে কেউ দেখছে না তো? সিএনজির ড্রাইভার কি ভাবছে? তাও ধারা এত বড় হয়ে গেছে, আর এখন কেউ লোকমা তুলে খাওয়াবে? এটা কি মানায়? কিন্তু অবাক করার বিষয় হলো ধারা বিরক্ত হতে পারছে না, রাগ করতেও পারছে না। যেন শ্রাবণের চোখে চোখ রাখলে সব অস্বস্তি কোথায় গলে যায়। মনে হচ্ছে লোকটা যতটা গম্ভীর মুখও থাকে, কথাটা বলেছে ঠিক ততটা যত্নে বলেছে। একদম ছোট্টবেলায় মা যেভাবে বলতো,
তেমন বা আরো কাছের কেউ যার সামনে ছোট হয়ে থাকতো একটা নিরাপত্তা থাকে। ধারা মুখ নামিয়ে বলল না কিছু, কেবল চোখের কোণ দিয়ে শ্রাবণের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে একটু মুখ খুলে লোকমাটা নিল। লজ্জায় গলা শুকিয়ে আসছে তার, মুখ নিচু রেখে চোখের পাতাও কাঁপছে। শ্রাবণ এবার অন্তত স্বাভাবিকভাবে নিজেও খেলো, তারপরে লোকমা তুলতে লাগলো। দেখে মনে হচ্ছে এটা খুবই পরিচিত একটা দৃশ্য, খুব চেনা অভ্যেস। একটা ভারী নিঃশ্বাস ফেল ধারা। তার আজকের সকালটা কেমন ছিল? অবহেলা, অপমান সব পেছনে পড়ে গেছে। এখন কেবল একটা অদ্ভুত সময়, নরম সময়, যেখানে কেউ তাকে খাইয়ে দিচ্ছে আর সে মুগ্ধ হয়ে গ্রহণ করেছে। ধারা এবার ধীরে বলল, একটা কথা বলি। শ্রাবণ একটু থেমে থমকে গেল। লোকমাটা হাতে নিয়ে সে কিছুক্ষণ তাকিয়ে রইল ধারার মুখের দিকে। মনে মনে কিছু একটা বুঝতে পেরেছে শ্রাবণ, উপলব্ধি করতে পেরেছে মেয়েটা কি বলতে চাইছে। আর এটাও বুঝতে পেরেছে ধারা যে বলতে চাইছে তা এই মুহূর্তে শুনতে মোটেও ইচ্ছুক নয় শ্রাবণ। এখন যদি মেয়েটা আবার বলে যে আমি কখনো বিরিয়ানি খাইনি আগে, তাহলে এর থেকে খারাপ কিচ্ছু হবে না শ্রাবণের জন্য, শুনতেও পারবে না সে। এই মেয়েটা স্বাভাবিকভাবে বলা অপ্রিয় কথাগুলো শুনতে ভীষণ নির্মম লাগে, তাই সে মাথা ঝাঁকালো। খাওয়ার সময় কথা বলতে নেই, চুপচাপ খাও। ধারাবোধ অবাধ্য হলো, মাথা নামিয়ে মিনমিন করে বলল। একটু বলি নইলে পেট ব্যথা করবে। ঠিক করে হাসলো শ্রাবণ, মনে মনে হিসেব কষলো। আবিষ্কার করলো মেয়েটা একটু স্বাভাবিক হয়েছে তার সাথে, তাই মুখে বলল। তাহলে বলো। ধারা আঁচলে আঙুল পাচাতে পাচাতে বলল। মা বলেছিল আপনি নাকি ভালো, কিন্তু আমার মনে হয় আপনি। ভ্রুকুচকে ফট করে তাকালো শ্রাবণ, চোখ সরু করে বুঝতে চাইলো ধারা কি বলতে চাইছে। মেয়েটা কি তাকে খারাপ বলবে? তাই ফিউচি সুথলো। আমি? ধারা চোখ পিটপিট করে গম্ভীর শ্রাবণের দিকে তাকিয়ে মুখ ফুসকে বলেই ফেললো। আপনি মনে হয় টিকটিকি, না মানে গিরগিটি। মাঝে মাঝে খুব ভালো, আবার মাঝে মাঝে একটু খারাপ হয়ে যান। শ্রাবণ 2 সেকেন্ড তাকিয়ে থাকলো ধারার দিকে। ধারা একটু ভয় পেয়েছে, খুব সাহস নিয়ে কথাটা বলেছে যে। শ্রাবণের দৃষ্টি দেখে একটু সুকুঞ্চিত হলো মেয়েটা। শ্রাবণ ওকে দেখে গম্ভীর রাখার চেষ্টা করলো মুখ ঠিকই, কিন্তু সেটা বেশি সময় স্থায়ী হলো না। চোখের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল, একটা টেনে রাখা হাসি, যেটা শেষমেশ হালকা গলায় বেরিয়ে এলো মুখে। জিজ্ঞেস করলো, ঠিক নাকি গিরগিটি, কোনটা? ধারা এবার ঝুঁকি নিল না, ফটাফট 2 দিকে মাথা নেড়ে অস্বীকার করে বলল। না মানে কোনোটাই না, আপনি তো ভালো। শ্রাবণ এবার গম্ভীরভাবে মাথা নাড়িয়ে বলল। কিন্তু তুমি তো আমার টিকটিক আর গিরগিটি বললে। ধারা এবার নিচে গলে ফিসফিস করে বলল। না না বলিনি, মজা করেছি, আপনি তো ভীষণ ভালো। শ্রাবণ এবার সত্যি সত্যি হেসে উঠল, একটা ভারী প্রাণ খোলা হাসি, যেটা খুব কম সময়ে দেখা গেছে তার মুখে। তার অবাক হয়েছে রইল, যেন প্রথমবার শুনছে লোকটার হাসি। তাকে এমন হেসে উঠতে দেখে ধারা মনে মনে বুঝে গেল সে আর আগের ধারা নেই। সেই যে ভয় পেত, সংকোচ মুখে মুখ ঢাকতো, দম বন্ধ করে রাখতো নিজের কথা, সেই ধারা যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে। তার জায়গা জন্ম নিচ্ছে এক নতুন ধারা, যে হাসতে জানে, ঠাট্টা করতে জানে, কিছু একটা বুঝতে শিখেছে। শ্রাবণ এবার চোখ সরিয়ে বিরিয়ানির প্যাকেটের দিকে তাকিয়ে বলল। একটু গিরগিটি হলে ক্ষতি নেই, পারলে তুমিও একটু গিরগিটি হয়ে দেখতে পারো, ভালো লাগবে। মেঘে ঢাকা বিকেলের আলোয় কুড়ে ঘরের মতো জীর্ণ বাড়িটা যেন আরেকটু মলিন দেখাচ্ছে। চারিপাশে আগাছায় ভরা আঙিনা, এক কোণে শ্যাওলা ধরা ভাঙা কুয়া, বাঁশের বেড়া এইদিক ওদিক হেলে পড়েছে, যেন একটু জোর হাওয়াতেই ভেঙে যাবে। দরজাটা টালমাটাল কাঠের, গায়ে বয়সের দাগ, গা ঘেঁষে নেমে এসেছে খয়েরি ফাটল। ছনের চালের বেশ কয়েক জায়গায় পুরনো পলিথিন চেপে রাখা, বৃষ্টির পানির দাগে দেয়াল কালচে হয়ে গেছে। ভেতর থেকে ভেসে আসছে মাটির ঘরের সাথে গন্ধ, আর দূরে কোথাও যেন কেউ চুলায় ভাত চাপিয়েছে। দোয়ার গন্ধ মিশে যাচ্ছে বাতাসে। শ্রাবণ আর ধারা পা রাখলো উঠোনের সামনে। পায়ের নিচে মাটিটা শক্ত নয়, বরং কাদা মাখা, ছিপছিপে
টিনের দরজাটা একটু আঙুল দিয়ে শব্দ করে জোরে ডেকে উঠল। ফুপু, ও ফুপু। হঠাৎই ভেতর থেকে খটখট শব্দ করে দরজাটা খুলে গেল। বেরিয়ে এলেন এক বয়স্কা মহিলা, মুখে লাল পান, ঠোঁটের কোণে সাদা চুনের দাগ, পুরনো রং ঝরে যাওয়া শাড়ি, গায়ে চুলে পাক ধরা, তবুও চোখ দুটোতে আশ্চর্য উজ্জ্বলতা। মুখ ভরা পান চিবোতে চিবোতে খুশিতে হাঁ হয়ে গেলেন, যেন অনেক দিন পর চেনা কাউকে দেখছেন। আরে ধারা, হায় আল্লাহ তুই! কিছুটা দৌড়ে এসেই ধারাকে জড়িয়ে ধরলেন তার ফুপু ললিতা খাতুন। ধারাও চোখে একরাশ হতাশা নিয়ে মিষ্টি এসে বলল, কেমন আছো ফুপু? শরীর ঠিক আছে? পান খাওয়া দাঁত মেলে হাসলেন ললিতা। ধারার মাথায় দু হাত নিয়ে হাত বুলিয়ে বললেন, ভালো আছি রে বউ, ভালো আছি। তোরে দেখা বুকটা বইরা গেল। ধারার চোখে কোনায় পাশা পানি মুছতে ললিতা চোখ ঘুরিয়ে দেখলেন পাশে দাঁড়ানো শ্রাবণকে। খানিক ফ্রিকুচকে নিশ্চিত হতে ধারার দিকে তাকিয়ে ইশারা করলেন। ধারা ধীর গতিতে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই হঠাৎ মহিলার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আয় হায়, বাজানো আইছে দেখি। ললিতা খাতুনের চোখে মুখে তখন উচ্ছ্বাসে ঢেউ। পানের লাল রঙে যেন আরো ফুটে উঠেছে সে আনন্দ। শ্রাবণ শব্দহীন হাসলো, জিজ্ঞেস করলো, কেমন আছেন? শরীর কেমন? প্রত্যেকটা প্রশ্নে ফোকলা দাঁতে হেসে জবাব দিলেন ললিতা। তারপর দ্রুত টেনে বাড়িতে ঢোকালেন। ললিতা খাতুনের স্বামী মারা গিয়েছে 2 বছর আগে। তখন থেকে এই বাড়িতে তিনি একা একাই বসবাস করেন। মাঝে মধ্যে ঘুরে আসেন আত্মীয়দের বাসা থেকে, কিন্তু দিন শেষে এই কুটিরে পৌঁছাতেই হয় তাকে। একা থাকেন বলে বাড়িঘরের যত্ন নেন না ঠিক মতন। কয়েক বছর আগেও এই ছোট্ট বাড়িটা অনেক সুন্দর ছিল। ফুলের বাগানে ভরপুর ছিল। উঠোন, শোয়ার ঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত ছিল অনেক গোছানো সুন্দর পরিপাটি। কিন্তু পরবর্তীতে বয়সের ভারে আর পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে সবকিছু থেকে অবসর নিয়েছেন ললিতা। তবে ভাতিজি জামাই আসার খবর জানতেন তিনি। বিশ্বাস ছিল ধারা দেখা না করে শহরে ফিরে যাবে না। তাই তিনি একটা ঘর সুন্দর করে পরিষ্কার করেছেন। ঘরের মধ্যে থাকা ভাঙা খাটটা মেরামত করে পরিষ্কার করিয়েছেন। মাটির ঘর হলেও মোটামুটি সব কিছু তিনি সুন্দর করে রেখেছেন। সেই ঘরে শ্রাবণ আর ধারাকে জায়গা করে দিলেন ললিতা। তারপর তড়িঘড়ি করে বিকেলের জন্য কিছু খাবার বানাতে ঢুকে পড়লেন ছাউনি দেওয়ার রান্নাঘরে। ঘরে ঢুকেই হাতের ব্যাকপ্যাকগুলো একপাশে গুছিয়ে রাখলো শ্রাবণ। মনে মনে বেশ অবাকও হলো। তাকে যে মাটির ঘরেও থাকতে হবে এটা জানা ছিল না তার। শহরে বসে এসব ভাবতেই গা গুলিয়ে আসতো, কিন্তু কেন যেন কোনো এক অজানা কারণে এখন আর খারাপ লাগছে না, বরং বিষয়টাকে উপভোগ করছে। আসলে মানব জীবনে সব রকম অভিজ্ঞতা থাকাটাই গুরুত্বপূর্ণ। পরিবেশ পরিস্থিতি মানুষকে কখন কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এ সম্পর্কেও কেউ কিছু জানে না। তাই প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে চলাটাও একটা গুণ, যা প্রত্যেকেই আয়ত্ত করে নেওয়া উচিত। অক্ষমতার মধ্যে কোনো গর্ব নেই, বরং সব বিষয়ে সব পরিবেশে নিজেকে প্রস্তুত করা, যোগ্য করাটাও একটা আত্মসম্মানের পরিচয়ের চিহ্ন। ধারা ময়লা হওয়া টেবিলটা একটা কাপড় দিয়ে মুছে ব্যাগ থেকে বিভিন্ন জিনিসপত্র বের করে গোছাতে থাকলো। শ্রাবণ বিছানার দিকে তাকে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, ধারা, বাড়িটার অবস্থা এমন কেন? ধারা একটু সময় নিল, এরপর ফুস করে একটা নিঃশ্বাস ফেললো, ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করলো, ফুপুর স্বামী মারা যাওয়ার পর উনি একেবারে একা হয়ে গিয়েছিলেন। সংসারের কাজকর্ম, বাড়ির দায়িত্ব, যত্ন সব কিছু থেকে মন উঠে যায় তার। আগের মতো আর বাগানে ফুলের যত্ন নেন না, উঠান গুছিয়ে রাখেন না। আগে এই ঘর, এই উঠান সব অনেক সুন্দর ছিল জানেন। আমিও ছোটবেলায় এখানে এলে এত সৌন্দর্য দেখে অবাক হয়ে যেতাম, কিন্তু সময়ে সে তো সব কিছু বদলে দেয়। ফুপা মারা যাওয়ার পর এই ছোট্ট বাড়িটা একদম ধ্বংস হয়ে গেল। আবার ফুপুর তো সন্তানও হয়নি, তাই কেউ নেই তার। শ্রাবণ কপালে ভাঁজ গম্ভীর করে শিকুচকে বলল, তাহলে কেউ কি খোঁজও নেয় না ওনার? ধারা ম্লান হেসে মাথা নাড়ল, বলল, শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজন আসে যায়, কিন্তু কেউ দীর্ঘ সময় থাকে না এখানে। ফুপু হয়তো একা থাকার অভ্যেস করে ফেলেছেন।
কিংবা একা থাকার যন্ত্রণা ঢাকতে শিখে গেছেন? শ্রাবণ চুপ করে রইল। এরপর ধীরে গিয়ে বসে পড়ল বিছানার উপর। বিছানার চাদর ধোয়া হয়েছে, খাটটাও নড়ে বড়ে হলেও মেরামত করা হয়েছে, আবার বালিশ কাঁথাও গুছিয়ে রাখা। একটু মনোযোগ দিলে বুঝতে পারা যায় যে ললিতা খাতুন তার আতিথেয়তায় কোনো ত্রুটি রাখেনি। যথাসাধ্য চেষ্টা করেছেন নিজের সর্বোচ্চটা দেওয়ার। গ্রামে কিছু কিছু মানুষের এমন উদার মানসিকতা সবাইকে মুগ্ধ করতে বাধ্য করে। মনে মনে অপরাধ বোধ হলো শ্রাবণের, কিছুটা লজ্জাবোধ করলো ধারা। ইতিমধ্যে জামা কাপড় সব বের করে ফেলেছে। শ্রাবণ এবার বিছানায় বসে বসেই ধারার দিকে পূর্ণ দৃষ্টি ফেললো। কিছুক্ষণ ব্যস্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো নিভৃতে। মনে মনে অকারণে আবিষ্কার করলো ধারার মুখটা অনেক স্নিগ্ধ। কখনো সাজেনি মেয়েটা। সেই যে বাসর রাতে একবার দেখেছিল সেটাই শেষ। তারপর থেকে চোখে কাজলও দিতে দেখেনি মেয়েটাকে। যদিও বাসর রাতে শ্রাবণ খুব একটা মনোযোগ দিয়ে দেখেনি ধারাকে, ওভাবে প্রয়োজন বলেও বোধ মনে করেনি। তবে আজ এই মুহূর্তে হুট করে ধারাকে শাস্তি দেখার ইচ্ছে জাগলো। সে যে মেয়েটাকে আরও কতটা স্নিগ্ধ দেখাবে তারই হিসাব করতে ব্যস্ত হলো শ্রাবণ শেখ। মনে মনে ভাবলো, আচ্ছা, ওই টানা কিন্তু সরল চোখ জোরে কি কাজল দিলে তিব্বতের রানীর মতো দেখাবে বেচাটাকে? ঠোঁট একটু লাল রঙা প্রসাধনে দিলে কি রাজকুমারের মতো দেখাবে? আর সবসময় খোপা করে রাখা লম্বা চুলগুলো খুলে দিলে কি অপসরা মনে হবে? সত্যি কি মনে হবে? ধারা কি এতটাই সুন্দর? তা তো জানা নেই শ্রাবণের। সে তো দেখেনি কখনো। নিজেও অবাক হলো শ্রাবণ। ধারা যে খুব বেশি তাক লাগানোর মতো সুন্দরী তা কিন্তু না। তবে মায়াময় মুখটার স্নিগ্ধতা দেখে যে কেউ হারিয়ে যেতে বাধ্য বলে মনে করলো শ্রাবণ। একটা জিনিস মনে পড়লো তার, ধারার খোলা চুলে শাড়ি পরা দেখার সৌভাগ্য এখনো হয়নি। সেটাও দেখার ইচ্ছে জাগলো। শ্রাবণ যখন তার মস্তিষ্কের বিশেষ জায়গাটায় চিন্তা করতে ব্যস্ত, তখনই ধারার কাপড় ঝেড়ে গুছিয়ে রাখার শব্দে হুঁশ ফিরল তার। এতক্ষণ যাবৎ অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত চিন্তা ভাবনার জন্য বিষম খেলো মনে মনে। শব্দ করে গলা খাকারি দিল। শ্রাবণের গলা খাকারির শব্দ ফট করে তার দিকে তাকালো ধারা। দেখে মনে হলো শ্রাবণের কোনো কিছু দরকার কিনা সেটা জানতে চাইছে চোখ দিয়ে। শ্রাবণ এবার ধারার দিকে তাকে অপ্রস্তুত হয়ে বলল, আমি গোসল করতে হবে, ঘেমে ক্লান্ত হয়ে গেছে। ধারা এবার একটু চিন্তায় পড়লো। চারিপাশে একবার তাকে ছুঁচ কামড়ে ধরলো। বোঝা গেল কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে। এরপর মিনমিন করে বললাম, আসলে ফুপুর বাড়িতে, মানে এখানে তো আসলে। শ্রাবণ কপাল কুচকালো। মেয়েটা মাঝে মাঝে এমন আমতা আমতা করে ফুস করে শ্বাস ফেলে। শ্রাবণ জানতে চাইল, এখানে তো আসলে কি? দাঁড়া মাথা নিচু করে গলার স্বর আরো নিচু করলো। আঁচলে আঙুল দিয়ে খুট করে পেঁচাতে পেঁচাতে বলল, আসলে এখানে কোনো বাথরুম নেই। শ্রাবণ আকাশ থেকে পড়লো তৎক্ষণাৎ। মুখে অবাক ভাব ফুটে উঠল সহসা। হতবাক হয়ে অসহায় গলায় বলল, কি বাথরুম নেই মানে? তাহলে মানুষ গোসল করে কোথায়? ধারা ইতস্তত করলো। হাতের আঁচলে আঙুলে পেঁচানোর গতিটা আরো ধীর করে বলল, পুকুরে, মানে বাড়ির পেছনের পুকুরেই সবাই গোসল করে, ওখানেই গোসল করতে হবে। যদিও বাকিটা যেন গিলে ফেললো ধারা। গলার স্বরে দ্বিধা, চোখে মুখে অস্বস্তি। যেন পুকুরে গোসল করাটার কথাটা বলাটাই তার জন্য লজ্জাজনক হয়ে গেল। শ্রাবণ কিছুক্ষণ চুপ থাকলো। এমনটা নয় যে সে সাঁতার জানে না, কিন্তু পুকুরে গোসল করার অভিজ্ঞতা তার নেই বললেই চলে। যাক, কি আর করার, মেনে নিতে হবে এমন ভেবেই দীর্ঘশ্বাস ফেল শ্রাবণ। তারপর ব্যাগ থেকে টাওয়াল, টি শার্ট আর ট্রাউজার বের করে হাতে নিয়ে আবারও হুট করেই থমকালো। ধারার দিকে তাকিয়ে হতবিহ্বল গলায় বলেই উঠল, ওয়েট এ সেকেন্ড, বাথরুম না থাকলে বাকি কাজ কোথায় সারবো? ধারা প্রথমে এই কথাটার মানে বুঝলো না, তাই কিছুক্ষণ চোখ পিটপিট করে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ হয়তো বুঝলো যেটা ভাবছে সেটাই, তাই চোখ বড় করে মাথা নেড়ে বলল, ডোন্ট টেল মি যে বাকি কাজও পুকুরে সারতে হবে। এবার বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসলো ধারা। মাথা নেড়ে বলল, না না, বাকি কাজের জন্য আলাদা জায়গা আছে,
শুধু জায়গাটা বাড়ির পেছনের দিকে, আর এখানে আপনাদের বাড়ির মতো কমোড নেই, এই আর কি। শ্রাবণ স্বস্তি নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই সঙ্গে কপালে হালকা ভাঁজ পড়ল। মানে ওই গ্রামীণ ধাঁচের টয়লেট? দাঁড়া ঠোঁটের কোণে হাসি টেনে মাথা নেড়ে সম্মতি দিল। হ্যাঁ, তাই বলতে পারেন।